অবশ্যই তোমাকে চান্স পাইতে হলে তোমার জন্য একটা রুটিন থাকতেই হবে। এইটা একটা লুপ, এইটা একটা ট্র্যাপ যে আগামীকালকে পড়তে বসবো। এইটা ভেঙে বের হওয়ার উপায় হচ্ছে যেই মুহূর্তে তুমি ফিল করছো যে আগামীকাল থেকে আমি পড়তে বসবো, আমার পড়তে বসা উচিত, সেই মুহূর্তটা আজকে এখন এই মুহূর্তই হইতে হবে। জিমি ভাই একটা কথা বলছিল যে এই সময় ওদের যে বিষয়গুলো সেগুলো একটা একটার সাথে কোরিলেটেড। আমার মনে হয় ডিপ্রেশন বিষয়টাও কোরিলেটেড। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা চারজন আবার আজকে এক জায়গায় হলাম আমাদের একটা প্রিয় ব্যাচকে কেন্দ্র করে। কোন প্রিয় ব্যাচ? তারা হচ্ছে এসএসসি 25। সো আমি যখন তোমাদের এসএসসি 25-এ ক্লাসগুলো নিচ্ছিলাম বা অন্যান্য ভাইয়ারাও ক্লাস নিয়েছিলেন, তোমরা তাদের কাছে অনেকগুলা প্রশ্ন করেছো যে ভাইয়া আমাদের এই প্রবলেম সেই প্রবলেম। সো আমি আজকে এখানে অনেকগুলা প্রশ্ন নিয়ে অলরেডি বসেছি, সবার কাছ থেকে আজকে শুনবো কোন ভাইয়ারা কি ধরনের রিপ্লাই দেন। তোমরা এখানে অনেকেই বসে ভাবতেছো ভাইয়া আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ডের বা আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ডের, আপনারা তো সবাই সায়েন্সের, কিন্তু তোমরা হয়তো বা জানো না তোমাদের সাদমান ভাইয়া কিন্তু ঠিক তোমাদের যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের আছো তাদের হয়েও কথা বলবেন আজকে। সো আমরা যেই ব্যাকগ্রাউন্ডেরই হই, ডাজন্ট ম্যাটার, আমরা সবাই শুনবো, কারণ আজকের 7টা প্রবলেম নিয়ে কথা বলবো। প্রবলেমগুলা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয় এবং এটা থেকে কিভাবে আমরা বের হয়ে আসব সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো। তো শুরুতেই আমরা যাব আমাদের সাদমান ভাইয়ের কাছে। তো সাদমান ভাইয়া, আপনার তো অনেক দিনের পড়ানোর অভিজ্ঞতা। এখন আমার কাছে একটা প্রশ্ন করছে ওরা যে ভাইয়া প্রচুর ফোন অ্যাডিকশন হচ্ছে আমার, মানে সে ফোনের প্রতি অ্যাডিক্টেড এবং তার ফোনে হয়তো বা বেশি সময় দেওয়া যাচ্ছে। একটা এসএসসি 25-এর একটা ছেলে বা একটা মেয়েকে আপনি হলে কি সাজেস্ট করতেন? আচ্ছা, মনে পড়ে যাচ্ছে নিজের এসএসসি সময়ের কথা। প্রথম স্মার্টফোন পাইছি ক্লাস 9-এ। সো যেটা হয়, আমরা তার আগ পর্যন্ত যথেষ্ট আমরা একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকি। একটু হালকা পাখা গজাতে শুরু করে যে একটু বড় হয়ে যাচ্ছে, 9-10 সায়েন্সের কঠিন কঠিন সাবজেক্ট পড়ছি, অনলাইনে ক্লাস করতে হয়, আমার একটা ভালো ফোন লাগবে, ভালো ডিভাইস লাগবে। তো স্মার্টফোন অ্যাডিকশনটা কোথা থেকে আসে? ক্লাস করা থেকে নিশ্চয়ই। মানে আমি অনেক ক্লাস করে করে অ্যাডিক্টেড হয়ে গেছি এরকম এটা হয় না, সম্ভবই না। এটা সম্ভব না। সো যেটা হয় সেটা হচ্ছে অনেক মেসেঞ্জার গ্রুপ থাকে। সো পড়তে পড়তে মনে হয় যে ওই গ্রুপ পড়ার জন্যই কিন্তু গ্রুপগুলো শুরুতে খোলা হয়, স্টাডি গ্রুপ, ঠিক আছে? Study group। সেই গ্রুপ থেকে আসলে আরো অনেক সাব গ্রুপ এবং অনেক ক্লোজ ফ্রেন্ডদের গ্রুপ, পাশাপাশি গেমার্সদের গ্রুপ। বাহ। সো এই যে একটা শুরু হয় যে পড়তে পড়তে ভালো লাগছে না, চল সবাই মিলে একটু সবাই একটু ঢোক, হ্যাঁ খেলে ফেলি। সো এই যে হচ্ছে, তখন না আমাদের হিউম্যান সাইকোলজিটা এমন যে আমার বই যখন আমি একটা পড়ছি তখন আধা ঘন্টাকে মনে হচ্ছে 4 ঘন্টা, সময় কাটছেই না। স্মার্টফোনে ঢুকলাম 5 মিনিটের জন্য, একটু ফেসবুকে নোটিফিকেশন দেখে আসি, একটু গেম খেলে আসি, 10 মিনিটের জন্য ঢুকবো, এই একবার শেষ 2 করে ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। রিলেটিভিটি। এরপরে কিন্তু প্রচন্ড একটা অপরাধবোধ কাজ করে। আমার ক্ষেত্রে যেটা হতো, প্রথম ফেসবুকে আল্লাহ আধা ঘন্টা সময় দিয়ে আমার ফেলছি। জন্য তো অন্তত মানে 3 ঘন্টা না হলে অপরাধবোধ কাজই করতো না। ওই শুরুর দিকে একটু কম লাগে, পরে যখন লজ্জাটা পুরো কেটে যায়, এই যে আমরা একটা ভালো স্টুডেন্ট, তো মানে যারা ক্লাস 8-9-এ ভালো করেছে, তারপরে তারা অনলাইন ক্লাসের জন্য ফোন হয়তো কিনেছে বা বিভিন্ন পারপাসে কিনেছে, ভেরিয়াস একটু বড় হয়েছে, কিন্তু তাদের একটা পড়াশোনার অভ্যাস ছিল। সেই পড়াশোনার অভ্যাস থেকে যখন তুমি একটু করে বের হয়ে আসা শুরু করবা, তখন প্রথমে ওই বাধাটা একটু একটু কাজ করে, একটু লজ্জা লাগে যে আমি একটু বেশি চালাই ফেলছি, আরো 2 ঘন্টা পড়ি। পরবর্তীতে না অভ্যাস হয়ে যায়। ওই রাত একদম। 10টার দিকে আমি ঠিক করে রেখেছি ওই গেমস সবাই একসাথে খেলবো, 7টা থেকে মনে হওয়া শুরু করে যে কখন আমি ঢুকবো। এবং আমরা অ্যাডিকশনটা তো একদম শেষে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে এটা অ্যাডিকশন, এবং শুরুতে মনে হয় এটা তো ছোট অভ্যাস। এবং বাবা মা যখন বলে ফার্স্ট, তারা তো প্রথম অবজার্ভ করে ছেলে মেয়ে একটু ফোন কিনেছে, একটু এটা চালাক, সমস্যা নাই। পরে তারা যখন বুঝতে পারে যে ইটস গেটিং আউট অফ কন্ট্রোল, হয়তো সে অ্যানিমে দেখতে দেখতে অ্যানিমে কমিউনিটির একদম সে এখন হেড, ঠিক আছে, দেখা যাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে এজন্য চুপচাপ আছে, বাট বা সে গেমার্স কমিউনিটির একজন হয়ে গেছে। কিন্তু এই যে দিন দিন হচ্ছে, বাবা মা যখন বলবে তখন মনে হবে না, তারা তো তাদের সময় স্মার্টফোন ছিল না, তুমি জানো আমি কত কিছু করি ফোনে, আমি তো পড়াশোনা করি। সো এই যে বাবা মাকে বুঝ দিতে যাওয়া, আমি মনে করি সবার আগে নিজেকে বুঝ দিবা যে তুমি একটা স্মার্টফোন কিনলা, আমার মনে হয় যে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, যে তুমি একটা সার্টেন অ্যাপগুলা থাকে, সার্টেন অ্যাপে কতক্ষণ সময় দিচ্ছ তোমাকে একটা রিমাইন্ডার দেয়। সো তোমাদের জন্য বেটার এই নিজেকে যদি কন্ট্রোল করতে পারো খুব বেটার, কিন্তু ক্লাস মানে 10 এসএসসি 25 আমি মনে করি যে তোমাদের জন্য নিজেকে কন্ট্রোল করাটা একটু টাফ। ওই সময় যদি নিজেকে দেখি, তো আমার মনে হয় যে তোমাদের জন্য বেটার হবে এরকম কোনো অ্যাপ ব্যবহার করা যে তোমাকে সার্টেন 10 মিনিট পর তোমাকে বলে দিচ্ছে তোমার ফেসবুক থেকে বের হয়ে যাও। ডিজিটাল প্রবলেমে ডিজিটাল সলিউশন। না, অথবা এইটাও করতে পারে ওরা, আমি যেটা করতাম যে ওরা নিজেদেরকে রিওয়ার্ড হিসেবে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে। যেমন আচ্ছা আমি 2 ঘন্টা পড়তেছি, আমি তাহলে যদি আমি 2 ঘন্টা পড়ি তাহলে আমি 1 ঘন্টা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করব। ইটস ভেরি গুড থিং, বাট
বাট মানে reward- কয়জন আসলে এই রিওয়ার্ডটা 10 মিনিটে রাখতে পারে, এইটা হচ্ছে আসলে চ্যালেঞ্জ। হ্যাঁ, আর reward- সাধারণত দেখা গেল 2 ঘন্টা পড়ালেখার পরে 1 ঘন্টা টাইম দিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করার ব্যাস, জন্য। এই reward- এইটাতে শাওনের হয়তো misuse সমস্যা হচ্ছে না, অন্য হ্যাঁ। আরেকজনের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। অনেক ক্ষতি অনেক হয়ে যাবে। সমস্যা হতে পারে। তবে ভাই এইটাও কিন্তু যে সোশ্যাল মিডিয়া তো আসলে ওরা একেবারেই বাদ দিয়ে দিতে পারবে না, কিন্তু এই জায়গা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। অবভিয়াসলি মানে আমরা যেমন রিলেটেড গ্রুপ গুলো, যেমন সত্য কথা আমি ব্যাংক সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না যে আসলে কোন কার্ড ভালো, কোন অ্যাকাউন্ট ভালো। তো একটা গ্রুপ আছে, স্পেসিফিক একটা গ্রুপ আছে, বিসিইউবি বলে, বাংলাদেশি গ্রুপ, ব্যাংক কার্ড ইউজার্স অফ বাংলাদেশ। ওইখানে আমি গত 2 থেকে 3 বছর আগে হচ্ছে জয়েন Join হয়েছিলাম করছো? কোন একটা কারণে। এখন আমি ইচ এন্ড এভরি সিঙ্গেল ব্যাংকের ইচ এন্ড এভরি সিঙ্গেল কার্ড সম্পর্কে, অ্যাকাউন্ট সম্পর্কে একেবারে 100% জানি। কিন্তু ক্লাস 10 এ কিন্তু এটা জানার দরকার নাই। হ্যাঁ, ক্লাস 10 এ না মানে আমি বলতেছি যে হচ্ছে রিলেটেড পড়াশোনার গ্রুপে গ্রুপগুলোতে অনেক কিছু জানা যায় কিন্তু। এক্স্যাক্টলি। হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে আজকের তারিখে তহিদ শাওন ভাইয়ার যে ম্যাচুরিটি আছে, ও যেভাবে একদম। আসলে বুঝতে পারে যে হ্যাঁ, আমার এখন এই ইনফরমেশনটা দরকার, আমি এখন এই গ্রুপে ঢুকবো, কিন্তু একটা ক্লাস 9, 10 বা ওদের তো SSC একটু candidate-এর রঙিন গ্রুপ টানে বেশি। মানে ওরা তো দেখা গেল যে ট্র্যাপে পড়ে যাবে। ওরা কিন্তু নিজেদেরকে ম্যাচিউর মনে করছে, কিন্তু আমরা হ্যাঁ। স্টিল এখন জানি আমরা নিজেদেরকে আমরা ম্যাচিউর এখন মনে করতাম, কতটা immature কিন্তু ছিলাম আমরা আমরা। আসলে বাচ্চা ছিলাম। আমাদের কি সো তোমরা অবস্থা? নিজেদেরকে বাচ্চা মনে করে সাদমান যে ডিজিটাল সলিউশনটা বললো আমি বেশ একমত, কারণ হচ্ছে আমাদের শিখো অ্যাপে ও কিন্তু একটা টাইম পরে যে দেখতে পায় যে আমি কত সময় শিখো অ্যাপে দিলাম, এক্স্যাক্টলি, এবং অনেক শিখবো জিতবো গ্রুপে সেটা পোস্টও আছে। পোস্ট করে। Exactly. এবং অনেক শিখবো জিতবো গ্রুপে আবার কি হয় যে এক্সামে ভালো করেছে, আমাদের যে একটু সুন্দর ওদের যে features আছে। একটা কি বলে একটা রেজাল্ট কার্ড Interface। জেনারেট হয়, সেই রেজাল্ট কার্ডও কিন্তু ওরা অনেকে শো করে যে ভাই ফার্স্ট হইছি পোস্ট আজকে। দেয়। কিন্তু অনেকে জিমি ভাই একটা কোশ্চেন করছে ক্লাসে যে ভাইয়া কালকে পড়তে বসবো, কালকে পড়তে বসবো, কালকে পড়তে বসবো, সেই কাল আর আসে না। আসে না। আসে না। এর সমস্যা আমি কিভাবে কাটাবো এটা আপনি বলেন। দেখেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মূলত আমরা সবাই একসাথে হয়েছি এসএসসি 25 ব্যাচের, ওদের অনেকগুলা কথা, কোয়েশ্চেন, কোয়েরি জিজ্ঞাসা ছিল, সেগুলার অ্যান্সার দিতে। সো এসএসসি 25 এখন ক্লাস 10-এ আছে। সামনের বছর ওদের ইনশাল্লাহ এসএসসি পরীক্ষাটা হয়ে যাবে লাইফের প্রথম বড় একটা পরীক্ষা, পাবলিক পরীক্ষা, 10 বছরের সামেশন যদি আমরা বলি। তো এইটা একটা লুপ, এইটা একটা ট্র্যাপ যে আগামীকালকে পড়তে বসবো। এইটা ভেঙে বের হওয়ার উপায় হচ্ছে, যে মুহূর্তে তুমি ফিল করছো যে আগামীকাল থেকে আমি পড়তে বসবো, আমার পড়তে বসা উচিত, সেই মুহূর্তটা আজকে এখন এই মুহূর্তেই হইতে হবে। তুমি কালকের জন্য ওয়েট করো না। তোমার হয়তো অনেক সিলেবাস বাকি, তুমি হয়তো অনেক লো ফিল করছো, তুমি হয়তো অনেক পড়ালেখার চাপ অনুভব করছো। অনেক স্টুডেন্টরা দেখা যায় যে ক্লাস 9-এর শুরুর দিকে অনেক পড়া জমায় ফেলছে, বা 9-এর বার্ষিক Exactly. পরীক্ষাটা ওদের ভালো হয় নাই, ক্লাস 10-এ উঠেও ওরা স্ট্রাগল করতেছে যে 9-এর পড়াগুলো কভার করব না 10-এর পড়াগুলো পড়বো, সামনে আবার ষান্মাসিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা, তাইলে এখন কিভাবে কিসের জন্য প্রিপারেশন নিব। সো এই জায়গায় সবারই আসলে যে জিনিসটা করা উচিত, আমি শুরুতেই বলেছি যে কালকের জন্য ওয়েট করব না, আমরা আজকে থেকেই পড়তে বসবো। কিন্তু ভাইয়া অনেকেই আছে আমার যে আজকে পড়তে বসা উচিত এই বুঝটাই আসতেছে না। এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সব হতাশা প্রথম সোশ্যাল মিডিয়া ইউজ করে, তো সোশ্যাল মিডিয়ায় সব হতাশা উগরে দেয় এবং একটা মিম কমিউনিটি তৈরি হয় যারা এই যে পড়ছি না এটাকে একটা সার্কাস্টিক ওয়েতে, Sarcastic way-তে আমার সেই কালকেটা আসছে না এটাকে প্রাউডলি বলছে। আমার তো মনে হয় যে এই জন্য ওই ভিডিওটা দেখতে হবে, আতেল হবা নাকি কুল। আতেল হবে না, আতেল হবা নাকি সো এই যে তুমি কালকে থেকে পড়ছো, ইটস নট অ্যাবাউট বিং মানে প্রাউড, এবং এটা মনে না করা আমি তো অল্প পড়ে ভালো করছি, এই যে ট্র্যাপ, আমি তো অল্প পড়েও আমার হয়ে যায়, আমি ফেসবুকে সময় দিচ্ছি, বা এই যে আমার মনে হয় যে কালকে পড়বো পরশু আসছে না বা কালকে থেকে পড়বো, এই কথাটা মনে করছো সিরিয়াস না, ভেবে নিবা তুমি সিরিয়াস না, তুমি আজকে থেকে এখনই পড়তে বসবা তার মানে তুমি সিরিয়াস। Serious। এক্স্যাক্টলি, সেটাই তোমার করা উচিত। এবং এখানে আমরা যা বলছি, সাইফ ভাইয়া যা বলছে, সাদমান ভাইয়া যা বলছে, বা তহিদ ভাইয়া আমি যা বলছি, তার সারমর্ম হচ্ছে একটা, তোমাকে আজকে এখন এই মুহূর্ত থেকে সিরিয়াস হইতে হবে। তুমি একদম মানে নেক্সট কবে পড়তে বসবা, কবে তুমি পড়া গুছাবা, তোমার পড়ালেখা অনেক বান্ডেল হয়ে গেছে, পাহাড় সমান পড়া জমে গেছে, সেই পাহাড় সমান পড়া তোমার আজকে এখন তুমি বসে এইটার একটা ছক করে ফেলো যে আমি কোন কোন চ্যাপ্টারগুলো পারি না, বা কোন চ্যাপ্টারের মধ্যে পার্টিকুলার কোন কোন টপিকগুলো পারি না। সো চ্যাপ্টার অনুযায়ী, টপিক অনুযায়ী তুমি ভাগ করে ফেলো। এরপরে আরেকটা প্রবলেম হয় যে ধরো পাইল অফ পড়া জমে গেছে, অনেক পড়া জমে গেছে, তো এইটার কারণে অনেকে একটু মানে হতাশায় পড়ে যায়, কোনটা দিয়ে শুরু এত করব? পড়া কখন কখন শেষ হবে। একদম তো এত পড়া, তুমি বলো এত পড়া কি একদিনে একবারে এক রাতে শেষ হবে? জীবন Obviously. সাইড কখনোই বের না। হবে।
এটা স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিলেও হবে না এটা। সো এত পড়া কিন্তু একদিনে এক রাতে পড়া শেষ হবে না। তোমাকে যেটা করতে হবে, ছোট ছোট ধাপ করে করে পড়তে হবে। যে আজকে তুমি শর্ট টার্ম গোল ইয়ে করা, ফিক্স করা। একদম। আজকে তুমি টার্গেট নিলা যে আজকে আমি হয়তো বা ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বো, বা ভূগোলের একটা চ্যাপ্টার পড়বো, বা ব্যবসায়ী শিক্ষার একটা চ্যাপ্টার পড়বো, আজকে একটা অধ্যায় পড়বো। সো এই অধ্যায় আমার যতগুলো রেকর্ডেড ক্লাস আছে বা আমার ক্লাস নোট আছে, আমার টেক্সট বই আছে, এই সমস্ত ম্যাটেরিয়াল দেখে, রিসোর্স ম্যাটেরিয়াল দেখে আমি পড়াশোনা করে ফেলবো এবং প্র্যাকটিস করতে হবে। আমার মনে হয় এই একটা জিনিস, মানে আমরা সমস্যা নিয়ে কথা বলছি, সো সলভের ক্ষেত্রে এই একটা লাইন ওদেরকে অনেক বেশি হেল্প করতে পারে, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস। শুধু কনসেপ্টটা পড়লেই হবে না, সেটাকে ফেস করো। কিভাবে করব? প্র্যাকটিস আমি একটা চ্যাপ্টার পড়লাম, হ্যাঁ। এবার আমি কি প্র্যাকটিস করব? আমরা 2-3টা স্টেপে প্র্যাকটিস করতে পারি। বইয়ের উদাহরণ অনুশীলনী সলভ করতে পারি, এত কোশ্চেন তো থাকে না। টেস্ট পেপার সলভ করতে পারি, টেস্ট পেপার সলভ করতে পারি, আমরা- পুরান বছরের টেস্ট পেপার সলভ পুরান বছরের টেস্ট পেপার নট সলভ এই করতে বছর পারি। তো ওদের এখন আসেনি, কিন্তু টেস্ট হচ্ছে যে না। সিরিয়াস সে কিন্তু এভাবে ভাববে অনেক যে কিছু। এই পরীক্ষাটা আমার এক সপ্তাহ পরে বা কালকে আমি এটার উপরে এই চ্যাপ্টারের উপরে আচ্ছা, এসএসসি আমার এইচএসসি 25 এর এমন স্টুডেন্ট আছে যারা এখনই হচ্ছে ইন্টারের বইয়ের সেম অনেক আছে, টপিক exactly. জেনে ওরা পুরান বছরের টেস্ট পেপার সলভ করে ফেলছে। So Great. তুমি যখন Exactly. এটা ভেবে বসে আছো তৃপ্ত হয়ে, আমি তো এই চ্যাপ্টারের বস, Boss হয়ে বসের উপরে কিন্তু আরো বস তৈরি আরো হচ্ছে, boss তৈরি যারা হচ্ছে, ভাবছে 2 বছর same পর কি time-এ। করবে। একদম। সো আমি হচ্ছে জিমি ভাইয়ের ওইটা ধরে আমি একটু এখন শাওনকে জিজ্ঞাসা করব যে জিমি ভাই যেটা বললো যে এখন থেকেই শুরু করা, মানে এই টাইম ওরা এখন আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া টাইম ম্যানেজ করতে পারি না। এখন একটা এসএসসি 25 এর ভাইয়া যখন বলতেছে আমাকে ভাই আমি তো টাইম ম্যানেজ করতে পারতেছি না, এই কোশ্চেনটা কি আদৌ ওদের সাথে যায়? আচ্ছা, ওদের কি এত কাজ? টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, সেইটা আমি যেটা সবসময় ফিল করতাম যে হচ্ছে তুমি যখন পড়তে বসবা, আমরা হয় কি পড়তে বসি, বসার পরে হয় যে আচ্ছা ঠিক আছে একটু মোবাইল একটু টিপে আসি, যে এটা সাদমান আবার বলতেছিল, mobile জিমি ভাই addiction। বলতেছিল, হ্যাঁ। সো ওই একটুতে গিয়ে অনেক লেট হয়ে যায়। অনেক। So, আমি যেটা আমার লাইফে আমি করে আসছি 9-10-এ, সেটা হচ্ছে আমি ডেইলি 2 ঘন্টা পড়তাম। এখন যখনই এই কথা বলি পোলাপান অনেক চেতে যায় যে ইস ভাইয়া মিথ্যা কথা বলতেছে, মাত্র 2 ঘন্টা পড়তো। আরে ভাই আমি 2 আমি কখনো ঘন্টা 2 ঘন্টা পড়তাম, মানে পড়তাম আমি এক্সাক্ট 2 ঘন্টা আর অনেক পড়তাম। বেশি পড়তাম। এর মাঝখানে কিছু ছিল না, কিন্তু তোমাদের এর মাঝখানে অনেক কিছু থাকে। আর সবচেয়ে বেশি যেটা সমস্যা করে সেটা হচ্ছে ওদের রুটিন। ঠিক আছে, তোমরা হচ্ছে প্রথম দিন আজকে রাতে, সাপোজ আজকে ভিডিও দেখতেছো, একটা রুটিন তৈরি করো। ভাইয়া কেমন রুটিন তৈরি করো? এবং ওরা একটা কথা বলে যে রুটিন বানায় দেন, এটা নিয়ে তুমি কি আচ্ছা, বলবা? রুটিন বানায় দেন, আসলে রুটিন বানায় দেওয়া পসিবল না। আমি তোমাকে যেটা বলতে পারি যে আমি একটা টেমপ্লেট দিয়ে দিতে পারি। Exactly. যেমন আমাদের আছে হাতে 6 দিন, সাপোজ তুমি পড়বা হচ্ছে ডেইলি 2 ঘন্টা। আমি কথার কথা বললাম, তুমি স্কুল, শিখর, ক্লাস এক্স্যাক্টলি সব বাদ Solid, নিজের জন্য 2 ঘন্টা পড়বা। ঠিক আছে, সো এই 2 ঘন্টার খুবই মধ্যে important। তুমি ডেইলি হচ্ছে 4টা সাবজেক্ট পড়তে পারবা কমপক্ষে। এর মধ্যে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, ঠিক আছে, সবই পড়তে পারবা তুমি। সো তুমি যে 4টা সাবজেক্ট চয়েস করবা, এর মধ্যে অ্যাটলিস্ট 2টা সাবজেক্ট নিবা যেগুলো অনেক টাফ, রয়্যাল সাবজেক্ট। যেমন বায়োলজি হচ্ছে খুবই রয়্যাল একটা সাবজেক্ট। সো Biology royal অবশ্যই বায়োলজির উপর আপনারা বেঁচে আছেন। অসুস্থ হলে কোথায় যান? ডাক্তার অসুস্থ হলে ইঞ্জিনিয়ারের কাছে যান, সাইফার কাছে সেটা নিয়ে আমরা আরেকটা এপিসোড করব। না, আজ আমরা না, একটা না, না, topic-এ না। থাকি। কথা হচ্ছে যখন অসুস্থ হন সাইফার কাছে যান, না, অসুস্থ যখন হন তখন কার কাছে যান? রমজান ভাইয়ের কাছে রমজান যান, ভাইয়ের কাছে রনি ভাইয়ের কাছে যান, আমার কাছে আসেন। তহিদ ভাইয়ের কাছে তাই তো? যান। তো তাইলে সাবজেক্ট রয়্যাল কোনটা? অবশ্যই বায়োলজি। নশে। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটা আচ্ছা, এপিসোড করব। সো বায়োলজি কঠিন সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি চলে আর কি, ওই তো মোটামুটি। Challenge হায়ার করতে। ম্যাথ, ঠিক আছে, হায়ার ম্যাথ আসলে এরকম করা লাগে না, আমরা অঙ্ক দেখে গেলেই হয়ে যায়। ওরে ব্রিলিয়েন্ট। ব্রিলিয়ান্ট। না আচ্ছা, শোনো। কেউ এসব কথা So- শুনে বিভ্রান্ত হয়েও না। আচ্ছা, বিভ্রান্ত হওয়া কথা দরকার শোনো। নেই। সো তোমাদের কথা যেটা হচ্ছে যে তোমরা হচ্ছে এখন যেহেতু তোমাদের প্রি টেস্ট চলতেছে, প্রি টেস্টের পরে ওই যে আমি জিম ভাইয়ের সাথে একমত, তুমি হচ্ছে রুটিন তো করবা যে সাপোজ আচ্ছা ঠিক আছে আজকে খুবই কঠিন কি পড়বো, আমি ধরলাম আমি খুবই কঠিন কেমিস্ট্রিটা পড়বো। কেমিস্ট্রির সাথে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একদিনে পড়ার তোমার দরকার নাই। তুমি 2 দিন ফিজিক্স পড়ো, 2 দিন কেমিস্ট্রি পড়ো, 2 দিন বায়োলজি পড়ো, 2 দিন বাংলা পড়ো, 2 দিন ইংলিশ পড়ো, 2 দিন ম্যাথ করো। হিসেব বুঝতে পারছো? সাপোজ আমি যেটা করতাম যখন আমার পড়াশোনা করতে, সাপোজ আজকে হচ্ছে আমি এক জায়গা থেকে ঘুরে আসছি, আজকে তো আমার পড়াশোনা করতে ভালো লাগতেছে না, কিন্তু বসতে তো হবে, বাবা মাকে দেখাইতে হবে যে আমি পড়তে বসছি। Yes, ওই দিন So, আমি ICT তখন কি পড়বে। করতাম ওই দিন, হ্যাঁ ওই যে আইসিটি আমি পড়তে আরেকটা পারো। জিনিস আমি যেটা ম্যাথ করতাম ভাই, আমি প্রতিদিনই ম্যাথ করতাম। আমি ম্যাথ করতাম ভাই, আমি যেদিন প্রতিদিন ভালো math লাগতো না ওই দিন করতাম। আমি ম্যাথ করতাম, কানে পড়ালেখা হেডফোন ঠিক। লাগে। মানে গান শুনতে শুনতে ম্যাথ গান গান শুনতে- পড়ার এন্ডিং এ আমি সবসময় ম্যাথটাকে রাখতাম, ম্যাথ প্র্যাকটিস হ্যাঁ। করতাম।
আচ্ছা, না না এইটার সাথে আমি একটু দ্বিমত। গান শোনার সাথে সাথে কখনোই ম্যাথ করা উচিত না। না করা যায় আমরা কি তো পারে? করতাম। যাই তো ভাই ভাই যখন খুব আমি ভালো একটা করা যায় নিয়ম তো। জানি, আমি ওই নিয়মের যদি 5টা ম্যাথ Practice, সলভ করি, আমি exactly. 5টা ম্যাথ তো হচ্ছে কানে হেডফোন লাগায় করতে পারতাম। আমি অ্যাট লিস্ট এতটুকু এবং ভালো আমার student ক্ষেত্রে ছিলাম। কনসেন্ট্রেশন বাড়তো কারণ সাইফ অথবা আমার কাছে মনে হয় এতে উল্টা হচ্ছে, আমার চিন্তা ভাবনার ও তো আপেল ছিল ভাই। করার যে ওয়েটা না, এটা না, এরকমটা না, হয় না। কনস্ট্যান্ট থাকে, এটা চেঞ্জ এরকমটা হয় না। এক জানি একজনের না, ক্ষেত্রে আসলে এক একটা আমার কাছে strategy। এটা মনে হয়েছে যে আমার কাছে মনে হয় গান শুনে ম্যাথ করলে উল্টা ভুলও হইতে পারে, ইভেন যদি ভালো হ্যাঁ ক্যালকুলেশন। বাট অ্যানসার তো মিলবেই তোমার শেষ পর্যন্ত, তাই আমি না? আমি Answer তো আমার মিলবে জীবনে ভাই। বহুত ম্যাথ হচ্ছে গান শুনতে শুনতে Same, solve us. করছি, এবং আচ্ছা। এটা আমার খুব পছন্দের একটা কাজ ছিল। ইভেন ভাই আমি ডিউতে এক্সাম যখন দেই 17তে, তখন হচ্ছে আমাদের তো এই যে ক্যালকুলেটর ইউজ করা যেত Use করা যেত না। না। So, আমাদের বছর একটা খুবই কঠিন ম্যাথ আসছিল, তোর মনে আছে নাকি? ফিজিক্সে ওই যে ক্ষমতার ম্যাথ, হুম, হুম। যে ক্ষমতার উপরে নিচে অনেক কিছু চলে আসে, মান হচ্ছে গুণ করা লাগে মুখে মুখে। So, আমি ওই ক্ষমতার ম্যাথ ওটুকু পর্যন্ত গেলাম, অনেক বড় একটা ইকুয়েশন চলে আসলো যে সব অনেকগুলা নাম্বার, সব যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। ধুর, আমি তো মেডিকেলে চান্স পাইছি, এটা গুণ ভাগ করে কি হবে? আমি না ওইটা ওইভাবে রেখে দিয়ে চলে আসছি। ঠিক আছে, তো এইভাবে আসলে ম্যাথ করা যায়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো না, কথা আসলে যেটা হচ্ছে যে অবশ্যই তোমাকে চান্স পাইতে হলে তোমার জন্য একটা রুটিন থাকতেই হবে। হ্যাঁ ঠিক কারণ আছে। ওদের তো বোর্ড এক্সাম সামনে, তো ওদের মানে রুটিন ওয়েতে যাওয়া ভালো। বোর্ড এক্সাম কি ভাই, আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার আগেও হচ্ছে আমি রুটিন করে পড়ছি যে আমি Right. কোন দিন কতটুকু পড়ব। ব্যালেন্স থাকে। সো রুটিন যদি তোমার না থাকে, তোমার পড়াশোনা আসলে অনেকটা হ্যাম্পার হবে, তুমি নিজের পড়াশোনার ট্র্যাক রাখতে পারবে না, সত্যি কথা যেটা। So, সো ট্র্যাক রাখাটা খুবই Right. ইম্পর্টেন্ট। এবং ওরা এই সেম কোশ্চেনটা আমাকে করতেছিল যে ভাইয়া পড়ি কিন্তু ফোকাস থাকতে পারতেছি না। তো আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় যে ওরা ফোকাস যখন থাকতে পারতেছে না, ওরা হচ্ছে সব থেকে বেশি ডিস্ট্র্যাক্ট হয় এখন কি, আমাদের হাতে ফোন আছে, আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, তারপর Game আমাদের গেম আছে, এখন ডিস্ট্রাকশনের তো শেষ নাই, শেষ নাই। হাজারো way। এবং প্রচুর আমার কাছে উপায়। মনে ওদের হয় পাখি যে আছে। আমরা যতগুলো টপিকে কথা বলছি সবগুলো টপিকই আসলে অনেক বেশি কোরিলেটেড, Correlated, একটা একটা সাথে connected। এটা হইলে ওইটা হয়ে যাবে। হ্যাঁ। তুমি একবার মোবাইল ফোন অ্যাডিকশনে পড়ে গেলে তোমার অনেক বেশি টাইম লস হওয়া সবকিছু। শুরু হবে, ঝামেলা সেখান থেকে শুরু। ডিপ্রেশন হবে, এটা নিয়ে পরে পড়ালেখায় কথা অনেক বলবো। বেশি পিছায় যাবা, পাইল অফ পড়ালেখা তোমার জমে যাবে। অল্টারনেটিভ কিন্তু আছে, হুম। যেমন আমাদের সময় আমরা করছি, এখনকার বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা একেবারেই করতে চায় না, সেটা হচ্ছে খেলাধুলা। আমরা কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলা Exactly, করছি। খুব আমরাও গুরুত্বপূর্ণ। করছি। ওইটা আসার পরে কিন্তু পড়তে বসার যে একটা মাইন্ড কাজ করতো, যে একবারে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে, Exactly. যারে আমি ফুটবল খেলে আসছি। ইভেন এমনও হয়েছে মাগরিবের পরে আজানের যদি আজান শেষ হওয়ার আগে যদি আমি বাসায় না ঢুকে, আমাকে বাসায় ঢুকতে দিবে না, এবং আমাকে বাসায় ঢুকতে দেয়ও না। এরকমও ছিল, আমাকে আর আমার ছোট ভাইকে 2-3 দিন আমার বাসায় ঢুকতে দেয় নাই। ঠিক আছে, সো এইটা তো এখন আর ওদের মধ্যে নাই। সো তোমরা খেলাধুলা করতে পারো ভাইরা, অবশ্যই ফিজিক্যাল খেলাধুলাটা অনেক বেশি হচ্ছে জরুরি, তোমার মাইন্ডটা অনেক ফ্রেশ করে। Fresh নট কি গেম খেলা তোমার মাইন্ড ফ্রেশ করে না, সত্য কথা যেটা। এক্স্যাক্টলি। অবশ্যই। ঠিক আছে। এবং আসলে ওরা যারা ফোকাস প্রবলেমে ভোগে, হুম। so আমি অলওয়েজ যেটা সাজেস্ট করি, ফোকাসের জন্য অ্যাকচুয়ালি কি তোমার লক্ষ্যটা স্থির হওয়াটা জরুরি। তুমি একদম এন্ড অফ দি ডে কোথায় পৌঁছাইতে চাও, এই জিনিসটা যদি তোমার ফিক্স না থাকে, তাহলে তুমি না কখনো ফোকাস থাকতে পারবে না, চাইলেও থাকতে পারবে না। তুমি ধরো ভাবছো, তোমাদের ভেতর কেউ ভাবে আমি বোর্ডে ফার্স্ট হব, কেউ হয়তো বা এইটা ভাবতেছে আমি পাস করতে পারলেই হয়। সো দুই রকম স্টুডেন্টই এক্সিস্ট করে, কিন্তু এখানে দুই রকমই এক্সিস্ট করে, সবাই আছে এখানে। হুম। সো আমাদের কথা হলো যে এটা ভাবতেছে যে আমি ফার্স্ট হব বোর্ডে, ও ফার্স্ট না হোক কিন্তু ও বোর্ডে ঠিকই ভালো রেজাল্ট করে। কিন্তু যে ভাবতেছে যে আমার পাস করে গেলেই হইছে, ও লক্ষ্যের দেখা উপরে যায় অনেক fail করে। কিছু নির্ভর ও করে। অনেক অনেক খারাপ রেজাল্ট ও দেখা যায় করতে fail পারে। করে। হ্যাঁ, ওই যে আমার একটা টিচার সবসময় একটা কথা বলতো যে তুমি যদি চিন্তা করো যে এখন থেকে তুমি যদি চিন্তা করো যে তুমি মাউন্ট এভারেস্ট উঠবা, তুমি মাউন্ট এভারেস্ট উঠতে না পারো, এটলিস্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পে উঠতে পারবা। কেউ কারাটাঙ্গি যেতে পারবে। আমি গেছি। কতটুকু পড় না, ওইটা আবার বেশি লো গ্রেড। কিছু না কিছু উঠতে পারবা, কিন্তু তুমি যদি চিন্তাই করো যে ওই যে কেউ কারাটাঙ্গি উঠতে পারবা, তাইলে তুমি আর কোথাও হচ্ছে ওই উঠতে পারবে না। সাজেকের ওটুকু পর্যন্ত যেই সে হ্যাঁ, তুমি সমতল ভূমিতেই না, শেষ। তুমি ওই যে সাজেকের একটা পাহাড় আছে না, কংলাক পাহাড় বলে, কংলাক পাহাড়, ওইটা আচ্ছা। পর্যন্ত উঠতেই তোমার শেষ হয়ে যাবে। ব্যাস। So, তো তোমাকে বড় গোল রাখতে হবে। একদম অবশ্যই, আসলে বড় গোল না রাখলে তুমি ফোকাস ধরে রেখে ওই পর্যন্ত যাইতে পারবা না। তো এই যে ফোকাস ধরে দাঁড়া ওদের বড় গোল কি হইতে পারে? এসএসসি লাইফের বড় গোল কি হইতে এখন পারে? আমরা ধরি যে এটা বলতে পারবো। এসএসসি তে সবথেকে বড় গোল কোনটা? আমার এসএসসি তে গোল্ডেন এ প্লাস। একটা গোল্ডেন এ প্লাস বা না। বোর্ডে একটা প্লেস,
বা একটা জিপি কলেজ নাম্বার এত বেশি নাম্বার পাবো আমি যেন আমার স্বপ্নের কলেজটা পাই। স্বপ্নের কলেজ পাওয়াটা আসলে ভাই আসলে কয়জন স্টুডেন্টকে আপনি নাম্বার জিজ্ঞেস করেন? আমাদের এই যে এইচএসসি 25 আমরা কয়জনকে নাম্বার জিজ্ঞেস করি? শাওন ভাই একটা পোস্ট দিছিল সেদিন যে শিখবো জিতবোতে কোন কলেজে সবচেয়ে বেশি নাম্বার লাগে, আমি দেখলাম যে রাজশাহী কলেজে 1250 পেও চান্স হয়নি। চান্স Chance হয়নি, হয়নি। মানে আনইমাজিনেবল। তাহলে 1300 দেখো মধ্যে তুমি 1250 1250 তুমি নিজেকে হয়তো 1200-তে 1150-তে আটকায় রাখছো, স্টিল এত স্টুডেন্ট আছে যারা 1249 পেয়ে রাজশাহী কলেজে চান্স পায় নাই, পায়নি। ঢাকা কলেজেও পেতেও অনেক নাম্বার লাগে। অনেক নাম্বার লাগে। সো হিউজ থিং, কম্পিটিশন অনেক বেশি। ভাই, সো সায়েন্সে শুধু 90 না, আমার মনে হয় যে কোর্স সাবজেক্ট বেশি পাওয়া যায়। 90 এর এখন হ্যাঁ মানে 100 এত পাও কিনা? অবস্থা, তুমি ভাবো যে 13টা সাবজেক্ট, যদি প্রত্যেক সাবজেক্টে 10 করে কম পাই তাহলে তার নাম্বার আসবে 1170। আমরা 90 করে পেয়েও ভালো কলেজে চান্স হইতেছে না। চান্স হচ্ছে না। তাহলে এর থেকে বেশি আমাকে টার্গেট রাখতেই হবে, নয়তো আমার ভালো কলেজও আসবে না বা নিজের যে কলেজে পড়ার ইচ্ছা সেটা আসবে না। এখন এই যে ফোকাস রাখতে রাখতে একটা ইয়ে ঘটে, কি বলে ওদের একটা ছেদ ঘটে, যে বড় ছেদটার নাম, বা আমি মাঝে একটু বলি এটা ফ্যাশনের নাম, ডিপ্রেশন। এখন এইটা নিয়ে আমি একটু সাদমানের সাথে কথা বলবো, সাদমানই তুলতেছিল, আমি ওকে ভাবলাম যে ওর সাথে কথা বলবো। ভিডিওর আগেও আমি ওর সাথে বলতেছিলাম এই ব্যাপারে। সো ডিপ্রেশনকে ওরা কিভাবে দেখে, বড় যদি দেখেও থাকে সেটাকে কাটাবে কিভাবে? জিমি ভাই একটা কথা বলছিল যে এই সময় ওদের যে বিষয়গুলো সেগুলো একটা একটার সাথে কোরিলেটেড। আমার মনে হয় ডিপ্রেশন বিষয়টাও কোরিলেটেড, সবচেয়ে বেশি কোরিলেট হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে। একদম সোশ্যাল মিডিয়া আসার কারণেই না ওরা আসলে এই ডিপ্রেশন কথাটা শুনেছে। আমরা যখন ক্লাস 9-10-এ থাকতাম আমাদের ডিপ্রেশন ছিল। হ্যাঁ আমাদের ডিপ্রেশন ছিল যে ওই খেলার মাঠে একদিন যদি ম্যাচ হেরে যাইতাম, সেটাই ভাই আমার বার্সেলোনা হেরে গেলে পরের দিন কলেজে স্কুলে যাইতে পারতাম আমাকে না। পচানি খাইতাম। আমাকে দিয়ে ফিল্ডিং করাইছে, আমার দিয়ে ব্যাট করায়নি। ব্যাট করায়নি। এর থেকে বড় বড় ডিপ্রেশন আমার depression ছিল আর না। কিছু হইতে এগুলো পারে। ছিল আমাদের ডিপ্রেশন রিয়েল লাইফ। কিন্তু ওরা এই যে ডিপ্রেশন একটা ফ্যাশনে পরিণত করা, হতাশা বিষয়টা জানার জন্য যতটুকু ম্যাচুরিটি লাগে যে কোনটা হতাশা হওয়া উচিত, একদম। কোন জায়গাতে গেলে হতাশ হবে, আমার মনে হয় এখনো সে বয়স তোমাদের আসেনি। জীবনে হতাশ হওয়ার অনেক টাইম আছে। অনেক সময় আগে বড় হও। আগে বড় হই আমরা। সো একদম। ফার্স্ট নিজের মাথা থেকে এটা ঝেড়ে ফেলবা যে তোমার আসলে যে সিচুয়েশন, এখানে হতাশ হওয়ার আসলে কোনো স্কোপ নাই। একদমই। যদি তোমার মনের মধ্যে হতাশা কথাটা ঢুকে যায় এবং ডিপ্রেস কমিউনিটি তৈরি হয়, ঠিক আছে? সো এই যে সবাই মিলে ডিপ্রেশন কাটানোর জন্য কি করা যায়, মনে রাখবা তুমি ডিপ্রেশনের মধ্যে নাই। তোমার হয়তো এমন হয়েছে মাঝে মধ্যে, আমাদের সবার ক্ষেত্রে এটা হয়, মাঝে মধ্যে আমরা কোনো একটা কারণে আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি, কিছু ভালো লাগছে না, পড়া ভালো অবশ্যই। লাগছে না, ফ্যামিলির সঙ্গে সময় দাও, বন্ধুদের সঙ্গে সময় দাও, Exactly. একদম। খেলাধুলা করো, ওদের বাসায় যাও। বাট ডিপ্রেশন কাটাতে গিয়ে সবাই মিলে গেমস খেলো না, মানে এই, সবাই মিলে আমি ফোনে গেমস খেলিও না। এই যে অবশ্যই খেলবা, তবে হচ্ছে ওই যে ক্লাস শেষ করে দ্রুত বাইক টান দিয়ে বাসায় চলে যাই, বন্ধু বান্ধবের সাথে পাবজি খেলবো, এটা ভালো লাগে। আমার মনে হয় সেটা যখন কিন্তু কাজ তহিদ শেষ ভাইয়ের করে। মতো তোমরা মেডিকেলে পড়বা। কাজ শেষ করে, এক্স্যাক্টলি। কাজ শেষ পড়া শেষ করে, তুমি 9টা পর্যন্ত পড়ে তুমি 9টা থেকে 11টা ভাই পর্যন্ত যে খেলতে পারো। ডিপ্রেস আছে 90% কেস ওর পড়াই শেষ হয়নি। পড়াই এটা শেষ কারণে যে ডিপ্রেস। ডিপ্রেসড আছে সে হচ্ছে ফ্রেন্ডস দেখো। এবং আমি প্রথম যে কথাটা বলবো, তোমরা এখন তোমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন একদম মিনিমাল লেভেলে। একদম। অ্যাডিকশন বলতে সোশ্যাল মিডিয়া যদি যতটুকু জাস্ট পড়াশোনার জন্য, এর বাইরে কারোর সাথে তুমি মনে করছো আরেকটা বন্ধুর সাথে চ্যাট করলে মন ভালো লাগবে, একদম না। সোশ্যাল মিডিয়াতে যা তুমি করো এটার সাথে রিয়েল লাইফের কানেকশন খুব কম আমার মনে হয়। একদম। এবং একজনের সাথে তুমি যখন কথা বলছো, আরো ক্লোজ সম্পর্কে যাচ্ছ, এইগুলোর বয়স এখনো তোমাদের একদম কাছাকাছি না। এবং এই সময় আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিই, যে অ্যাডোলেসেন্সের যে স্টেজটা আমরা একদম। ইংরেজিতে পড়াই, এবং যত বেশি সোশ্যাল মিডিয়াতে চলে যাবা বাবা মার সাথে তত বেশি দূরত্ব হবে। এবং মনে রাখবা দিন শেষে তোমার বাবা মা তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করছে। তুমি যে টিউশনটা করছো বা এই যে অনলাইনে এত কোর্স করছো, এখানে শিক্ষতে কোর্স করছো, অনেক টাকা লাগে। তোমার বাবা মা দেখবে অবশ্যই। অনেক কিছু স্যাক্রিফাইস করে হ্যাঁ। যে তোমাকে পড়াচ্ছে। তো তোমার বাবা মা সব ইফোর্ট দিয়ে তোমাকে পড়াচ্ছে, আর তুমি পড়াশোনা করে তুমি ডিপ্রেসড হয়ে বসে আছো। শুধু নিজেকে এই জায়গাতে ভাবো যে আমার বাবা মা আমার জন্য যা করছে, এই যে মাথার ঘাম পায়ে ফেলে। আমাদের দেশে বাবা মারা কিন্তু সবকিছুতে স্যাক্রিফাইস করলেও এবং তারা বাচ্চা কাচ্চাদের Student-এর জন্য পড়াশোনাতে কোনো স্যাক্রিফাইস নাই। আমার ছেলেকে আমি সবচেয়ে ভালো স্কুলটাতে দিব, একদম। সবচেয়ে ভালো টিউশনটাতে দিব, সবচেয়ে ভালো এডটেকটাতে তাকে ক্লাস করাবো, সবচেয়ে ভালো টিচারের কাছে পড়াবো। আমি যেভাবে থাকি, এই যে বাংলাদেশি বাবা মায়ের যে মন মানসিকতা, এর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। একদম। এবং আমার মনে হয় ডিপ্রেশন কাটানোর আরেকটা সবচেয়ে বড় হচ্ছে সবসময় আমার মনে হয় যে স্পিরিচুয়ালি মোটিভেটেড থাকা। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি একটা ডিসিপ্লিনের মধ্যেও থাকবা এবং তুমি মেন্টাল একটা পিসের কারণ মধ্যে প্রত্যেকটা ধর্মীয় অনুশাসনে আসলে একটা কি বলে, একটা শৃঙ্খলার মধ্যে তোমাকে রাখে, একটা মানসিক জীবনযাপন শান্তির মধ্যে করতে রাখে, মানুষকে এবং রাখে। তোমাকে সবসময় একটা সঠিক পথের মধ্যে রাখে। পথের মধ্যে তুমি কখনো ভাববা না যে আমি হয়তো বিপথে চলে যাচ্ছি, আমার যা করা উচিত সেটা হয়তো করছি না। একদম। কখনোই ভাই আমরা অনেক কথা তো বলতেছি, এখন ওদের একটা সমস্যা কি ভাইয়া, বলতেছে ভাইয়া আপনি তো পড়ান ক্লাসে, আবার ভুলে যাই পড়ে।
পড়া জিনিস ভুলে যাচ্ছি, যা পড়ি মনে থাকে না। যা পড়ি মনে থাকে না ভাই। এখন এইটার ব্যাপারে আপনি কি বলবেন? দেখো, এইটা আসলে হিউম্যান ব্রেইনের একটা নেচার, যে কোনো একজন মানুষ যদি কিছু নতুন ইনফরমেশন গ্যাদার করে, নতুন কিছু যদি পড়ে, ফার্স্ট টাইম একবার পড়লো, প্র্যাকটিস করলো, এইটা ও যদি আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহ এই জিনিসটা রিভিশন না দেয়, ও একটা সার্টেন টাইম পরে গিয়ে এইটা ভুলে যাবেই। আচ্ছা, দ্যাটস ফর শিওর। এইটা অবশ্যই হ্যাঁ। সব স্টুডেন্টের ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে এই জিনিসটা কমন। এইটা সাদমান ভাই, সাইফ ভাই, শাওন ভাই, জিমি ভাই, আমাদের সবার সাথে হয়। আমরা সবাই যেটা হয়, মানে যখন স্টুডেন্ট ছিলাম একটা নতুন জিনিস পড়লে সেটা আমরা 2-3 সপ্তাহ পরেই ভুলে যাইতাম। তো একদম। পড়া মনে রাখার জন্য আমরা 2টা কাজ করব। এক নাম্বারটা হচ্ছে একটা সার্টেন টাইম পর পর যেই চ্যাপ্টারগুলো আমাদের পড়া হয়ে গেছে, যে চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, রিভিশন দেওয়ার জন্য আমরা সেই চ্যাপ্টারটার পেছনে আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দিব। এবং যদি এই কাজটা আমরা রিকারিং ভাবে করতে পারি, আমরা দেখবো যে আমাদের পড়াগুলো ঠিকঠাক মতো মনে পড়ছে। একদম। আরেকটা জিনিস যেটা আমার ক্ষেত্রে খুব কাজ করতো, তোমরা তোমাদের একটু মতামতটা দিও, সেটা হচ্ছে আমি পড়ার সময় নতুন কোনো টপিক পড়লে সেটা আমি খুব লিখে লিখে পড়তাম। মানে বেস্ট ওয়ে। আমার একদম best শুধু way। পড়লে আমার কেন জানি মনে হইতো যে মানে আত্মীকরণটা হচ্ছে না, আমি তত্ত্ব, সূত্র, উপাত্ত এগুলো ঠিক একদম। দিতে পারছি না। আমি যদি একটু সূত্রগুলো লিখে ফেলি, প্রতিপাদনটা লিখে গোছানো আকারে হ্যাঁ, বা সংজ্ঞাগুলো লিখে ফেলি, বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি, তাহলে আমার একটু ভালো মনে থাকছে। ভালো মনে থাকে। এবং এরকম একটা কথা সম্ভবত প্রচলিত আছে যে সেটা হচ্ছে একবার লেখা 10 হচ্ছে বার 10 বার পড়ার সমান। এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সঠিক। এবং আপনার মতোই সেম স্ট্র্যাটেজিটা আমি অ্যাপ্লাই করতাম কেমিস্ট্রির বিক্রিয়া মনে রাখার জন্য। বহুবার লিখতাম, জৈব যৌগের বিক্রিয়া প্রচুরবার লিখতাম, কারণ না লিখলে মনে থাকে না। এক্স্যাক্টলি। আমি জানি না ও সেম কাজ করতো কিনা, আমার ও তো ড্রাগন, আমি অবশ্যই কিছু একটা ভিন্ন আমি কিছু করতো। এইসব কখনো লিখতাম না, কারণ আমি এমনিও পারতাম না। ও ড্রাগন, ও ডাইনোসর। এই যে ওই কোশ্চেন চলে আসছে আলটিমেটলি। হ্যাঁ। এখন ওর জন্য আমাকে স্টুডেন্ট একটা কোশ্চেন করছে, Sure. আমি সেটা দেখেই বলেছে ভাইয়া পড়া মনে থাকে না, সরি ভাইয়া পরীক্ষা ভালো হচ্ছে না, অথচ প্রিপারেশন ভালো ছিল। আচ্ছা, এইটার কথা বললে আমার হচ্ছে বারবার খালি একটা নরড্যামের কাহিনীর কথা মনে পড়ে যায়। সেটা হচ্ছে আমাদের নরড্যামে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের উপর হচ্ছে ফিজিক্স পরীক্ষা ছিল, কুইজ পরীক্ষা বলে। ওকে। সো একটা সৃজনশীল 10টা অবজেক্টিভ, টোটাল হচ্ছে 20 মার্ক, ওইটাকে 100তে কনভার্ট করা হতো আর কি। সো আমার আগের ফিজিক্স পরীক্ষাগুলো মোটামুটি ছিল। সো আমি ভাবছিলাম যে আমি আই ক্যান ক্র্যাক ফিজিক্স, যে 100তে 100 পাওয়া পসিবল, পড়াশোনা করলে পসিবল। সো যারা ইন্টারে পড়তেছো তারা হচ্ছে জানো যে হচ্ছে Biology ইসাক কিন্তু স্যার Biology বা রয়্যাল। হচ্ছে তোমার তপন স্যার, ঠিক আছে, এই বইগুলো হচ্ছে আমি খুব ভালো করে শেষ করে গিয়েছিলাম, সবগুলোই হচ্ছে খুব ভালো করে শেষ করছি, বুঝছো। সো আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমি হচ্ছে এক্সামে পারবো। তখন আমি মাত্র ছিলাম হচ্ছে 3 মাস 4 মাস হবে এক্সামে। এটা হচ্ছে এইচএসসি রা খুব ভালোভাবে রিলেট করতে পারবা। সো আমাদের ওইখানে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যেখানে হচ্ছে জি এর মান হচ্ছে চেঞ্জ হচ্ছে, ওই সূত্রটাকে ইন্টিগ্রেট করা লাগে। সো ওইটা আমরা পারতাম না, এবং ওই পরীক্ষা আমি খুব ভালোভাবে ধরা খাইছিলাম, 100তে 15-20 মতো পাইছিলাম মনে হয়। সো মানে এক্সামটা খুবই খারাপ হয়েছিল। কে আমি কি তারপরে ভেঙে ফিজিক্স কে পড়ছিলাম? রয়্যাল বলে না। হ্যাঁ, না। তারপর থেকে ফিজিক্স। আচ্ছা, আমার কিন্তু ফিজিক্সে মার্ক 199 ছিল। সো এগুলা বললে লাভ নেই। এইচএসসি তে আমার ফিজিক্সে মার্ক 199 ছিল। এসএসসি তে এসএসসি তে আমাদের সময় মার্ক দিত না। না মার্ক ও আচ্ছা, সরি আমাদের আচ্ছা, সো কথা যেটা সেটা হচ্ছে যে আসলে তুমি পড়ে গেলেই যে পারবা, ঠিক আছে, এই যে সামনে যখন তুমি এই যে টেস্ট পরীক্ষা দিবা, তুমি পড়ে গেলেই যে পারবা, এইটা আসলে সবসময় না। আসল কথা যেটা হচ্ছে যে এই যে তুমি ক্লাস 9 এর মিড টার্ম পরীক্ষায়, হাফ ইয়ারলি পরীক্ষায় কত পাইছো তোমার মনে আছে? মনে কিন্তু নাই। জাস্ট তোমার পড়াটা হচ্ছে নাকি, ঠিক আছে, এটা তোমাদের সাথেও যায়। এটা বেশি যায় হচ্ছে ইন্টার অ্যাডমিশনের ওদের সাথে, যে ওরা প্রচুর পড়ে যায় কিন্তু পরীক্ষার হলে হচ্ছে ওরা মার্ক পায় না, প্রচুর পড়ে যায়। সো এটার জাস্ট একটা ফেজ হচ্ছে তোমাদের। সো তুমি পড়ে যাও, মার্কের চিন্তা করো না, ঠিক আছে। মার্ক যেমন পাইতেছো আলহামদুলিল্লাহ, তোমার মেইন পরীক্ষাটা ভালো হবে। সেটাই তুমি নরড্যামে চান্স পাও, তুমি হলিক্রসে চান্স পাও, মোর দেন এনাফ, ঠিক আছে। সো বাট Concept কাজে লাগবে। দেওয়া যাবে না। ওই যে যেটা ওই যে বলতেছিল গরিব মানুষের হয় যেটা ডিপ্রেশন, ঠিক আছে, না এটা বড় লোকদের হয় আর কি। সো ওই কথা তোমার জীবন থেকে হচ্ছে ঝেড়ে ফেলো, ঠিক আছে। ডিপ্রেশন বলে কিছু নাই, ওই এক্সাম খারাপ হলে ডিপ্রেশনে কিছু নাই। আমার তুমি মনে হয় তোমার আমি আগে জিজ্ঞেস করি, ভাই তুমি ডিপ্রেশন বানান পারো নাকি? কেউ যদি আমার মনে হয় একজন স্টুডেন্টের, মানে ওরা যেই বয়সের স্টুডেন্ট, একদম। সেটা এসএসসির হোক বা এইচএসসির হোক, যদি আল্লাহর রহমতে শারীরিক মানসিকভাবে সুস্থ থাকে, যদি পরিবারের সবাই সুস্থ Exactly. থাকে, বাবা মা যদি থাকে, হ্যাঁ। তার মানে মাথার উপরে একটা শেল্টার আছে, থাকা খাওয়া পড়ার কোনো দুশ্চিন্তা নাই, এবং মানে লাইফটা অনেক সুন্দর, অনেক স্মুথ, গোছানো, অনেক স্মুথ। অনেক আরামের। তো এই জায়গায় আসলে ওদের
কোনো হতাশার আসলে জায়গা নাই। বরঞ্চ কৃতজ্ঞ থাকা উচিত, গ্র্যাটিটিউড থাকা উচিত। এক্স্যাক্টলি, এবং এই কৃতজ্ঞতা বোধটা স্রষ্টার প্রতি, বাবা মার প্রতি, ফ্যামিলির মানুষজনের প্রতি যদি একটু মানে কৃতজ্ঞতা বোধ থাকে, একটু যদি মনে হয় যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এই অনুভূতিটা যদি কাজ করে তাহলেই তো আসলে ভালো লাগার কথা। আর যদি তোমরা এইটা বলো যে আসলে পড়ালেখা জমে গেছে বলে আমরা ডিপ্রেস, তাইলে আসলে পড়ালেখা জমছে কার দোষে? ওটা তো আসলে নিজের দোষের ব্যাপার, একদম। এটা তো কোনো বায়বীয় ভাই বিষয় না। এসএসসি তে কিন্তু এই টেস্টের পরে 3 মাস পরেও ভালো করা পসিবল, গোল্ডেন হ্যাঁ, পাওয়া পসিবল। পসিবল। আমি পাইছি। কিন্তু সেটাকে সত্যি কথা। সেটাকে মোটিভেশন হিসেবে ধরে না নেওয়াটা ভালো। না, এখন ওরা টেস্টের কাছাকাছি চলে টেস্টের আসছে, কাছাকাছি চলে আসছে। So, এখনো সময় আছে। হ্যাঁ, যারা মনে করছে যে আমার সব শেষ, হ্যাঁ। অবশ্যই না। এবং- টেস্টে তো একটা ধাক্কা খাবা, মানে সবচেয়ে কঠিন কোশ্চেনের ফেস করবা, দেন তুমি বুঝবা কোন জায়গাগুলোতে পড়া উচিত। একদম, Exactly. ও তখন নিজের মানে দুর্বল জায়গাগুলো খুঁজে পায়। এবং আমাদেরও কিন্তু শিখো থেকে ওদের প্রত্যেক এসএসসির জন্য একটা ফ্ল্যাগশিপ কোর্স আমরা আনাই, যেটা হচ্ছে লক্ষ্য জিপিএ লক্ষ্য 5। জিপিএ 5 ওদের জন্য এটা হবে এবং সেখানে আমরা সবাই থাকবো জমজমাট, ওদের সাথে কথা ক্লাস হবে হবে। ইনশাআল্লাহ। যত Class তো লুপহোলস আছে হবে। ইনশাআল্লাহ। যত ধরনের ওদের উইকনেস আছে আমরা ট্রাই করব টু এলিমিনেট দ্যাট। তো ঠিক আছে, এই ভিডিওতে তোমাদের সাথে অনেক কথা হলো। সামনের ভিডিওসগুলোতে তোমাদের সাথে আবার দেখা করার ইচ্ছা। তোমাদের আরো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।